ধরো স্টার্টিং হচ্ছে। ওকে, আমরা এখন লাইভে আছি। সো কাউকে কনফার্ম করা লাগবে। শুভ, একটু কথা বলো তো, তোমার কথা কি কেউ শুনতে পাচ্ছে কিনা? সো হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনার কি সবাই একটু কথা বলো তো, শুনতে পাচ্ছি কিনা? সো ইয়েস ভাই। কি শোনা যায় না? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাইতেছেন নাকি? আমি শুনতে পারতেছি, কিন্তু অন্যরা শুনতে পারতেছে কিনা ওইটা শিওর না। আমার কথা কি শুনতে পাইতেছেন নাকি? হ্যাঁ, শোনা যাইতেছে ভাই। ওকে ওকে, সরি ফর লেট, আমরা অলরেডি লেট করে ফেলছি। ওকে, কামরুল হাসান উনি কমেন্ট করছে, কথা শোনা যাচ্ছে। শুভর কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি যদি আরেকবার একটু কমেন্ট করতেন। কামরুল হাসান, কাইন্ডলি কি আপনি একটু কমেন্ট করবেন শুভর কথা শোনা যাচ্ছে কিনা? ওকে, দ্যাটস গ্রেট। ওকে, তারপর শুভ, কেমন আছো তুমি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আমরা টাইমলি আসলে আসতে পারি নাই, এই জন্য ভিউয়ার্সদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তারপর এখন আজকে অ্যাকচুয়ালি আমরা, তুমি তো রিসেন্টলি 2টা জব অফার পাইলা। তারপর তোমার টোটাল জার্নিটা অ্যাকচুয়ালি যদি আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করো, ওনাদের কাছে আই থিঙ্ক ইনফরমেশনগুলো পেলে ওনাদের জন্য হেল্পফুল হবে। আর হয়তোবা এখন অনেকেই লাইভে নেই, বাট পরবর্তীতে হয়তোবা লাইভে আসবে, আই মিন আমাদের ভিডিওটা থেকে যাবে। তো হোপফুলি এটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর কি। হ্যাঁ, অবশ্যই ভাই। ওকে, তোমার এখন শুরু থেকে যদি একটু তোমার ইন্ট্রোডাকশনটা দিতে, মানে তুমি আহ, তোমার ব্যাচেলর কোথা থেকে করছো, তারপর মাস্টার্সে কবে, তোমার ব্যাচেলর কবে কমপ্লিট হয়েছে, তারপর তুমি মাস্টার্সে কবে এনরোল হয়েছো, শর্ট করে যদি তোমার ইন্ট্রোডাকশনটা দিতে। আহ, আমার নাম হচ্ছে ইফতেখার আহমেদ। আমি ব্যাচেলর কমপ্লিট করছি 2018 সালে। এন্ড 2018 সেপ্টেম্বর সেশনে আমি জাপান আসছি স্কলারশিপে। এখন সিজুগা ইউনিভার্সিটি থেকে আমি ফাইনাল সেমিস্টার চলতেছে, আমার রানিং চলতেছে, এখন সেপ্টেম্বরে শেষ হবে। ওকে, সো তুমি ইন্ডিয়ার কোন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরটা কমপ্লিট করছিলে? আমি ইন্ডিয়ার পাঞ্জাব থেকে। ওকে, তারপর তুমি 2022 সালে, সরি তুমি 2000 আঠারো আঠারোতে এনরোল। ব্যাচেলরে এনরোল করছি। বাইশের বাইশের সেপ্টেম্বরে জাপানে মাস্টার্স এনরোল করছি আমি। ওকে, সো মাস্টার্স অলরেডি তোমার 1.5 ইয়ার কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে, এখন লাস্ট সেমিস্টারে আছো তুমি। হ্যাঁ, লাস্ট সেমিস্টার চলতেছে। ওকে, সো তুমি মাস্টার্সে আসার জন্য সাপোজ তুমি হুম। 2022-এর অক্টোবরে তুমি এনরোল হয়েছো। তুমি কতদিন আগে থেকে কাজ শুরু করছিলে, আই মিন টোটাল প্রফেসরের যে মানে সার্চিং করা বা অ্যাডমিশনের যে প্রস্তুতি, ওটা কবে থেকে স্টার্ট করছিলে? আমি স্টার্ট করছি হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে আমি স্টার্ট করছি। মানে প্রিভিয়াস ইয়ারের ডিসেম্বর থেকে তুমি হ্যাঁ, স্টার্ট করছো? প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর থেকে আমি স্টার্ট করছি আর কি, আমার জার্নি আর কি। ওকে প্রফেসর খোঁজা, তারপরে অন্য সবকিছু আমি ডিসেম্বর থেকে স্টার্ট করছি সবকিছু। ওকে, সো এখন যদি বলি যে তোমার আসার পর থেকে জাপানে তুমি ডিফিকাল্টিস কি ফেস করছিলে আসার পর পর? আসার পর ডিফিকাল্টি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটাই, এটা একটু প্রবলেম হয়েছে, এখনো হইতেছে। এটাই মেইন ডিফিকাল্টি জাপানের আর কি। আচ্ছা, সো তোমার যারা নতুন আসবে বা মাস্টার্স অথবা পিএইচডি অথবা জব করতে যারা আসবে, তাদের জন্য তোমার
এই ডিফিকাল্টিজ তুমি ফেস করছো, যেন অন্যরা না ফেস করে, ওই ক্ষেত্রে তোমার কি কমেন্টস, তোমার কি সাজেশন? অবশ্যই N5টা কমপ্লিট করে আসতে পারলে ভালো। ওকে, সো N5টা কমপ্লিট করে আসলে এখানে ইন দ্য মিন টাইম স্টাডি করলে N4 কমপ্লিট করা পসিবল। হ্যাঁ, আর N4 N3 সো N3 লেভেল পর্যন্ত চলে যাওয়া পসিবল। হ্যাঁ সো N3 লেভেল পর্যন্ত পৌঁছালে ইজিলি জব পাওয়াতে খুবই হ্যাঁ। আচ্ছা, তো আসার পর তুমি কতদিন পর পার্ট টাইম শুরু করছিলে? আসার পর 15-20 দিন পরে আমি পার্ট টাইমে জয়েন করছিলাম। বাট আমি যতটুকু জানি তুমি মেবি 1 উইকের ভিতর স্টার্ট করছিলে। হ্যাঁ, 1 উইকের ভিতরে স্টার্ট করছি হইতেছে। হ্যাঁ, 1 উইকের ভিতরে বলতে হ্যাঁ 10 দিনের ভিতরে আমি জয়েন করছিলাম পার্ট টাইম। যতটুকু জানি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করার আগে তুমি পার্ট টাইমে জয়েন করছিলে। হ্যাঁ। আচ্ছা, তো জাপানের তুমি পার্ট টাইম জব নিয়ে তোমার অপিনিয়ন কি? এখানে কি অ্যাভেলেবেল পার্ট টাইম জব? হ্যাঁ, জাপানে পার্ট টাইম প্রচুর অ্যাভেলেবেল, ইভেন ফুল টাইমও? ফুল টাইমও প্রচুর অ্যাভেলেবেল। আচ্ছা, সো তোমার জাপানিজ কালচার কেমন লাগতেছে ওভারঅল শুরু থেকে এখন পর্যন্ত? জাপানিজ কালচার অনেক রিচ কালচার। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে তুমি দুইটা পজিটিভ দিক বলো জাপানিজ কালচারের আর দুইটা নেগেটিভ দিক বলো, তাহলে তুমি কি বলবা? পজিটিভ দিক হচ্ছে তাদের কালচারটা অনেক ওল্ড কালচার, আর তাদের কালচারটা হইতেছে অনেক সুন্দর একটা কালচার। আমার কাছে ভালোই লাগে ওভারঅল। এক্সাম্পল দাও, দুইটা এক্সাম্পল দাও। যেমন হচ্ছে মাতসুরি। আচ্ছা, মাতসুরি ফেস্টিভ্যাল। আর তাদের সাথে যে দেখা হয়, দেখা হলে তারা ভদ্রভাবে কথা বলে, তারপর লাউডলি কখনো ইয়া করে না, তারপর দেখা যাচ্ছে যে সবকিছু রুলস মেনটেন করে, তারপর রোড গার্ড অনেক ক্লিন। তো ওইগুলো কি তোমার কাছে মনে হয় না যে ডিফারেন্ট? তারপর তোমার রাতে তুমি যখন হাঁটতে বের হবো হয়তো বা 2টা-3টা, তখন এটা সেফ। হ্যাঁ, জাপান পুরো সেফ কান্ট্রি। তো ওই দিকটা 2-3টা অল টাইম সেফ। আচ্ছা, ওই দিকটা তোমার কাছে কেমন লাগে? এটা অনেক ভালো একটা দিক, কারণ হইতেছে যে জাপানে আসার পর প্রথম প্রথম অনেক অদ্ভুত মনে হয়েছে যে এই কই এসে পড়ছি, রাস্তাঘাট এত পরিষ্কার কেন। সবকিছু মনে হয় প্রত্যেক দিন মনে হয় সকালবেলা আইসা কেউ পরিষ্কার করে দেওয়া যায় আর কি, এরকম মনে হইতো। কিন্তু এখন রাতে অ্যাকচুয়ালি পরিষ্কার করে। হ্যাঁ, না এখানে ময়লাও তো তেমন হয় না। ময়লা হয় না, আবার রাতেও ক্লিন করে, যেগুলো আর কি বেশি ইয়া হয়। আমি খেয়াল করছি, আমি তো মাঝে মাঝে ঘুরতে বের হই রাতে, তো ওরা ক্লিন করে। আবার আরেকটা ব্যাপার অদ্ভুত যে তোমার রাতে তুমি হয়তো বা কম বের হো, বাট আমরা রাতে অনেক বের হই। তো একটা জায়গায় কাজ চলতেছে রাতের বেলা, মনে করো যে 12টা থেকে 3টা পর্যন্ত ওরা প্রচন্ড কাজ করছে, বা 4টা পর্যন্ত কাজ করার পরে রাতের বেলা মনে হইতেছে যে বিশাল এখানে কাজ করবো, সকালবেলা হয়তো ভাঙা দেখবো আমি রাস্তাটা, পরের দিন বোঝাই যায় না যে ওইখানে কোন কাজ চলছে সকালবেলা। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম এরকম তো হইতেছে যে আমি কয়েকদিন আগে একটা বাসা দেখছি যে আমি পার্ট টাইমে যাওয়ার সময় দেখছি যে মানে ভাঙা শুরু করছে। আমি পার্ট টাইমটা আসার সময় দেখি রাস্তা মানে পুরো জায়গা খালি, একদম পরিষ্কার। মানে এখানে একটা ঘর ছিল, আমি সকালে দেখে গেছি, এটা আইসা এখন কেউ বিশ্বাসই করবে না যে এখানে কিছু ছিল। কাজে নিয়ে ওরা ডেডিকেটেড। সেটাই সেটাই। তারপর আসার পর তোমার ইউনিভার্সিটিতে প্রেশার কেমন মনে হয়েছে, বা তোমার লাইফটা ব্যালেন্স করার ক্ষেত্রে যে এখানে নিজের কাজ নিজের করা লাগে, ওই ক্ষেত্রে কি কোনো ডিফিকাল্টিস ফেস করছো নাকি অ্যাজ ইউজুয়াল মানিয়ে নিতে পারছো? আমার ব্যাচেলার থেকে জাপান মানে মাস্টার্স একটু ইজি মনে হয়েছে, এখন মনে হইতেছে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তাহলে তোমার মানে যে নিজের রান্না নিজে করো বা সব কাজ নিজের করা লাগে, ওই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হচ্ছে না? রান্নাটা একটু ঝামেলা। অবশ্য একদিন রান্না করে 2 দিন খাই, তারপরে হইতেছে আগে বাইরে খাইতাম না, এখন প্রায় সময় বাইরে খাই ফেলি। কোথাও যে জায়গায় যাই মানে কোথা লাগছে হালাল চেক করি, হালাল চেক করে তো যেটা খাওয়ার মতো হয় খাইয়া ফেলি। তো জাপানিজ খাবার বা জাপানিজ ফুড হ্যাবিট তোমার কাছে কেমন লাগে? ভালোই, কিন্তু সব ভালো লাগে না, এভারেজ। জাপানিজ কোন কোন খাবার তুমি লাইক করো? আমার সুশি ভালো লাগে ভাই। ওয়াসাবি আর সয়া সস।
ওসাবি একটু বেশি করে দেয়া, আর সয়া সস দিয়ে? হ্যাঁ ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেকে আবার সুশিটা প্রথমে এসে নিতে পারে না, বাট সুশি খাওয়ার গ্রামার আছে, ওই ওসাবি দিতে হয়, তারপর হ্যাঁ সয়া সস দিতে হয়, তারপর। সয়া সস। আচ্ছা। সুশি তো অনেক মজার একটা খাবার ভাই। আমি প্রথমে এসে কিন্তু সুশি আমি দীপ্তদার সাথে গেছিলাম আমাদের এই যে সুজুকির এখানে যে সুশি রো আছে একটা, হামাজুশি। আমার সুশি, আমার দীপ্তদা, হামাজুশি হামাজুশি। হ্যাঁ আমার জুসি ওইখানে দীপ্তদা নিয়ে গেছিল। তখন হইতেছে যে আমি প্রথম সুশি খাইছি, অনেক বাজে এক্সপিরিয়েন্স ভাই। আমি ওই কি ভাল লাগে না, স্যালমন মাছ, স্যালমন তোমার মানে যেমন আর কি, তো তোমার ওয়াসাবি আর অন্যগুলো যেগুলো দেওয়ার যে হবে ওইটা দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, কিন্তু তারপর আস্তে আস্তে খাওয়া মানে এখন আমাকে সুশি অনেক ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমাদের অডিয়েন্স হয়তো বা ভাবতেছে যে আমরা অন্য ডিসকাশন করতেছি, এখানে হয়তো বা তারা তাদের স্টাডি লাইফ বা কেরিয়ার ওইটা। বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয় যে একজন স্টুডেন্ট যদি 28 আওয়ার কাজ করে মান্থলি, তার জন্য 120 আওয়ার কাজ করা কি ইজি নাকি ডিফিকাল্ট? না, ইজি। ওকে, আই থিঙ্ক ইজি, কারণ এর থেকে অনেক বেশি বেশি কাজ অনেকেই করে। কারণ হইতেছে যে আমরা যারা স্কলারশিপে আসি, আমরা মূলত পার্ট টাইমটা এত করি না। সেটাই 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 আমরা পার্ট টাইমটা খুব কম, মানে যতটুকু দরকার এতটুকুই করি, এর বেশি একদম পার্ট টাইম করি না। সেটাই। আমাদের পার্ট টাইম ভালো লাগে না। ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসে তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ, মানে ওয়ার্কিং আওয়ারের বাইরেও তারা অনেক কাজ করে আর কি, নর্মাল লিগেল আওয়ারের বাইরেও তারা এনক্যাশ করে আর কি। হুম হুম। তো যাই হোক, আমরা একটু তাহলে ইয়ার সম্পর্কে যাই, যে তোমার ওইখানে এখন লিভিং কস্ট কত? তুমি জাস্ট একটা এক্সাম্পল দাও যে তোমার রুম রেন্ট কত, তারপর তোমার ফুড, তোমার সবকিছু মিলিয়ে এভারেজ কিরকম খরচ হচ্ছে, একটু আমাদের অডিয়েন্সদের জন্য বুঝতে সুবিধা হয়। আমি আগে কাইকান টুতে ছিলাম, তখন আমার কষ্ট অনেক না, বেশি এখন ছিল। এখনকারটাই বলো। এখন হইতেছে রুম রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস বিল সবকিছু মিলায় হইতেছে 20,000, 19,000, 20,000। আচ্ছা, 20,000 ইয়েন। হুম। ওকে, তারপর ফুড কস্ট এটা বেরি করে, 20,000 মাঝে এভারেজ। মাঝে 15,000, 20,000 পার 20,000। মাস, বেশিও যায় মাঝে মাঝে। ওকে, 20,000 ইয়েন, তার মানে 40,000 ইয়েন। তারপর হ্যাঁ, তোমার ইন্স্যুরেন্স, মোবাইল বিল, তারপর ধরো আর কি বিল আছে, ইন্টারনেটের জন্য কি পে করা লাগে? না আমাদের এখানে আচ্ছা আচ্ছা ইন্টারনেট ফ্রি। আচ্ছা। তো আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে আরো হয়তো বা 10,000 15,000 যেতে পারে। তো 50,000টা তোমার বেস কস্টিং শেষ। হ্যাঁ এখন হ্যাঁ। বাইরে হয়তো বা কে কিরকম পার্টি করে বা যার লাইফস্টাইল যেরকম, ওইটার উপর ডিপেন্ড করে আর কি। তো হ্যাঁ, আপনার একটা আইডিয়া পেলেন যে 50,000-এ একজন স্টুডেন্টের জন্য আই থিঙ্ক খুব ভালোভাবেই চলতে পারে আর কি। হ্যাঁ। তো এখন যদি তোমার ইয়াতে আসি, আর্নিং এর দিক থেকে তো আমরা একটা ক্যালকুলেশন করলাম 120 আওয়ার। তো 120 আওয়ার মানে 12 মাসের ভিতর 10 মাস যদি এইভাবে কাজ করে, আর কিছু আওয়ার থাকে, মানে 2 মাসের মতো প্রায় 40 আওয়ার করে কাজ করা যায় উইকলি। সো এভারেজ আমি বলবো যে 2 মাসে তখন ওই সময়টা আর কি বেড়ে যায়। সো অন এভারেজ ইয়ারলি হয়তো বা 15 লাখ ইয়েনের আশপাশ আর্নিং থাকে, তাই না? এটা যারা কাজ করে আর কি, ফুল কাজটা করে আর কি। স্কলারশিপ পেলে অনেকেই কাজ করে না, আমিও করতাম না খুব একটা। তো তোমার ক্ষেত্রে হয়তো বা সেম, তুমি হয়তো বা কম কাজ করো। তো যাই হোক, 15 লাখ এটা খুব মানে স্মুথলি এবং লিগেলি ওইটা আর্নিং করা যায়। আর যে কস্টিং এর ব্যাপারে আসলে 6 লাখ ইয়েনের মতো বা 5 to 6 লাখ লিভিং কস্ট, আর 5 to 5.5 লাখ এটা টিউশন ফি, যারা টিউশন ফি দিয়ে পড়তে আসে তাদের ক্ষেত্রে টিউশন ফি। সো ইজিলি এখানে কিন্তু কস্টিং চালানো যাচ্ছে। আর যারা সেলফ ফান্ডিং এ আসে তাদের কিন্তু আবার মিনিমাম 50% টিউশন ফি এবার দিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ইয়ারলি যদি আমরা ক্যালকুলেশন করি 2,70,000 ইয়েন হচ্ছে। সো বেসিক্যালি এটা অডিয়েন্সদের উদ্দেশ্যে বলা, কারণ এটা স্মুথলি কাভার করা যায়, এটা খুব একটা চ্যালেঞ্জিং পার্ট হয় না। আবার সেলফ ফান্ডিং এ যারা আসে তাদের কিন্তু আবার মান্থলি স্টাইফেনও থাকে, একটা অপশন থাকে, ওইখানে দেখা যাচ্ছে যে 48,000 বা আরো বিগ অ্যামাউন্টের ইয়ে থাকে। সো তোমার এক্সপিরিয়েন্স থেকে মানে এরকম অপরচুনিটি, মানে স্কলারশিপের, এটা কি অ্যাভেলেবেল মান্থলি স্টাইফেনের যে অপরচুনিটি? অ্যাভেলেবেল অনেকেই পায়, কিন্তু আমি পাই নাই। আমি 2বার ট্রাই করছি, একবারও পাই নাই। কারণ তোমার ফুল ওয়েব ছিল।
ফুল ওয়েব ছিল, এই জন্য আমি পাইনি। রাইট। সো যদি হাফ ওয়েব থাকতো বা তোমার যদি অন্য কোনো সেলফ ফান্ডে আসতো তখন আবার তোমার জন্য ওইগুলো অ্যাভেলেবেল হয়ে যেত, মানে ওইগুলো অ্যাপ্লাই করলে দিয়ে দিত আর কি। ওকে, তারপর তুমি তোমার জব হান্টিং কবে থেকে শুরু করছিলে? আমি জব হান্টিং শুরু করছি জানুয়ারি থেকে। ওকে, আচ্ছা, জব হান্টিং এর প্রসেসটা আমি একটু রেকর্ড করতে যাচ্ছি, জাস্ট Recording in progress. ওকে। তুমি স্টার্ট করছো জানুয়ারি থেকে, তো ইন্টার্নশিপ তুমি কবে থেকে শুরু করছিলা? আমি ফার্স্ট যে কোম্পানিতে জব পাইছিলাম ওই কোম্পানিতে আমি ইন্টার্নশিপ করছি হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে। ডিসেম্বর। কয়ত ম্যানুফ্যাকচার? উইন্টার ইন্টার্নশিপ। কয়ত ম্যানুফ্যাকচার না? হ্যাঁ। আচ্ছা, তার মানে অডিয়েন্সটা একটু নোট করে রাখেন, এটা কিন্তু সে ডিসেম্বর থেকে স্টার্ট করছিল জব হান্টিং, আর তার গ্রাজুয়েশন কিন্তু হবে এই বছর সেপ্টেম্বরে, আর তার জয়েনিং হবে 2025 এর এপ্রিলে। সো আপনারা একটু ডিউরেশনটা একটু খেয়াল রাখেন। সো সে স্টার্ট করছে ডিসেম্বর থেকে, তারপর তুমি অ্যাপ্লাই করছো কবে, কয়তো? আমি অ্যাপ্লাই করছি হচ্ছে তাদের ইন্টার্নশিপের আরো 1 মাস পরে, জানুয়ারি মাঝামাঝিতে তাদের ইএস মানে এন্ট্রি শিট ওপেন হয়েছে। ওকে, তাদের এন্ট্রি শিট ওপেন হয়েছে, তারপরে এন্ট্রি শিট ওপেন হওয়ার আরো এন্ট্রি শিট ওপেন হওয়ার আমি এন্ট্রি শিটে ইএস ফিল আপ করার পরে 4 দিন না 5 দিন পরে মেইল দিছে আমাকে, মানে ফার্স্ট ইন্টারভিউর জন্য। ফার্স্ট ইন্টারভিউ দিছি হচ্ছে জানুয়ারি লাস্টের দিকে, তারপরে সেকেন্ড ইন্টারভিউ দিছি হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখে না 10 তারিখে এরকম দিকে আর কি। তারপর লাস্ট ইন্টারভিউ দিছি হচ্ছে মেতে। ওকে, ওকে। দেন তোমার অফার লেটার কবে? অফার লেটার আসছে মে লাস্টের দিকে, মে 20 তারিখের দিকে মেবি। সরি, তুমি এপ্রিল এপ্রিল বলবা, তুমি মনে হয় 1 মাস বেশি, এখন মে চলতেছে। ও সরি, এপ্রিল এপ্রিল এপ্রিল। ওকে, তুমি এপ্রিলের 20 তারিখের দিকে অফার লেটার পাইছো না? হ্যাঁ। আচ্ছা, আর এটা তো তোমার উইদাউট রিকমেন্ডেশন ছিল, মানে ইউনিভার্সিটির হ্যাঁ। উইদাউট রিকমেন্ডেশন। তো কিন্তু এখানে হইতেছে আমি ইন্টার্নশিপ করছি, আমার এইচআর আমার ভালো করে চিনে। তারপরে হইতেছে আমি যখন ফাইনাল ইন্টারভিউ দিতে গেছি ওদের জাপানে হেডকোয়ার্টারে, জাপানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে ইন্টার্নশিপ করা, এইচআর দের সাথে মেশি, আই মিন বিজনেস কার্ড তাদের কাছ থেকে নেওয়া, তখন তারা নোট করে রাখে, আর নামগুলো তারা নোট করে রাখে যে আমাদের এখানে ইন্টার্নশিপ করতে আসছে, আমাদের সম্পর্কে ইন্টারেস্টেড। তো জাপানিজ কোম্পানি আবার ইন্টারেস্টটা খুব ভালোভাবে দেখে। তারপর তুমি তো রিকমেন্ডেশন নিয়ে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছিলে? আমি রিকমেন্ডেশন নিয়ে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছি। কারণ হইতেছে যে রিকমেন্ডেশনের রুলস হইতেছে যে রিকমেন্ডেশন নেওয়ার পরে আর কোথাও অ্যাপ্লাই করা যাবে না, আর কোথাও জয়েনও করা যাবে না। রিকমেন্ডেশন নিয়ে জব যদি পাওয়া যায় কোনো জায়গা থেকে, ওইখানে মাস্ট বি জব করা লাগবে। হ্যাঁ। সো আমি যখন রিকমেন্ডেশন নিতে, মানে রিকমেন্ডেশন যেদিন আমি নিছি, মানে আমার পেপার সাইন করছে রিকমেন্ডেশনে, এদিন আমার এসেন্সি বলে দিছে যে তুমি রিকমেন্ডেশন দিয়ে অ্যাপ্লাই করতেছো ঠিক আছে, কিন্তু তুমি যদি গুগলে যদি $10 মিলিয়ন যদি অফার পাও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না, তুমি কি এই কন্ডিশনে রাজি? আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে ওরা একটা সাইন করে। তুমি টয়োটা থেকে, আই মিন টয়োটাতে তোমার ফাইনালি টয়োটা গ্রুপের তোমার জব হয়েছে এজ এ আর&ডি ইঞ্জিনিয়ার। তো এটাও খারাপ না, এটা জাপানের জন্য খুবই ভালো। তো অ্যাকচুয়ালি তোমার স্যালারি আমরা জিজ্ঞেস করবো না, তুমি জাস্ট একটা আমাদের অডিয়েন্সদের আইডিয়া দাও যে মাস্টার্স গ্রাজুয়েটদের স্যালারি স্ট্রাকচারটা কেমন, যে মান্থলি স্যালারি কেমন, তারপর ইয়ারলি বোনাসটা কেমন হয়, একটু আইডিয়া দাও। মানে তোমার স্যালারি না, এটা জাস্ট গ্লোবালি। স্যালারি হইতেছে ব্যাচেলর স্যালারি হইতেছে, ব্যাচেলর না, মাস্টার্স এর ক্ষেত্রে আমরা জাস্ট মাস্টার, মাস্টার্স, তোমার এক্সপেরিয়েন্সটা আমরা অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করতেছি। মাস্টার্স স্যালারি বেসিক স্টার্ট হইতেছে 2,40,000 থেকে 2,80,000 2,90,000 পর্যন্ত কোম্পানি বেরি করে। অনেক কোম্পানি যেমন টয়োটা গ্রুপে কিন্তু আমি যতটুকু জানি 2,80,000-এর আশপাশে ওইটার স্যালারি, আর প্রায় 5 to 6 মান্থের ইকুইভ্যালেন্ট বোনাস। আর বোনাসটা কিন্তু ইয়ারলি দুইটা টাইমে দেয়, হয়তো বা যদি ডিসেম্বরে সাপোজ 3 মান্থের ইকুইভ্যালেন্ট, আবার জুনে 3 মান্থের ইকুইভ্যালেন্ট বা 2.5 মান্থের ইকুইভ্যালেন্ট। সো আপনারা হয়তো বা একটু
মানে এই ইনফরমেশনটা হয়তো বা অনেকেই বুঝতে পারে না, কারণ বাংলাদেশে হয়তো আমরা 1 মাস বা অর্ধেক মাসের স্যালারি সমান বোনাস পাই, বাট জাপানে কিন্তু এটা একটু বিগ অ্যামাউন্টের হয়। দেখা যাচ্ছে যে তাদের কাছে দেখা যায় বোনাসটা একটা মানে বিগ সেভিংস হিসেবে থাকে। সো জাপানিজ কোম্পানির কিন্তু আপনার অলমোস্ট 5 to 6 মান্থের ইকুইভ্যালেন্ট তারা 2 বারে ভাগ করে বোনাস দিয়ে দেয়। এটা কিন্তু জাপান, অনলি জাপানে এটা পসিবল, আর কোথাও না ওয়ার্ল্ডের। সো তাদের স্যালারি স্ট্রাকচারটা হয়তো ইনিশিয়ালি আপনাদের কাছে কম লাগতে পারে, যে 2,70,000 বা 2,80,000, বাট অ্যাকচুয়ালি তারা বোনাস দিয়ে এটা ইয়ারলিটা আর কি পুষিয়ে দেয় আর কি। সো কারণ হইতেছে যে বোনাস বোনাস সহ যখন আর কি বোনাস সহ স্যালারিটা ঢুকে তখন একটা বিগ অ্যামাউন্টের স্যালারি ঢুকে আর কি। যারা আমার প্রিভিয়াস বড় ভাই তারা বললো আমার কোম্পানি তখন একটা এই মাসের স্যালারি, তারপরে হইতেছে 2.5 মাসের বোনাস, একসাথে অনেক টাকা একসাথে ঢুকে আর কি। তখন প্রায় 10 লাখ ইয়েনের মতো একবারই ঢুকে যায় আর কি। 10 লাখ ইয়ার না, 9 লাখ, 9 লাখ সামথিং, 10 লাখের নিচে ঢুকে আর কি একবারে। আচ্ছা আচ্ছা। তো ইয়ারলি যদি ক্যালকুলেশন করা হয় ওই স্যালারিটা থাকে 45 লাখের উপরে, প্রায় 45 থেকে 48 লাখের মতো এটা ভেরি করে আর কি। তো যারা মাস্টার্স গ্রাজুয়েট, তো তারপরে দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন কোম্পানির ফেসিলিটি বিভিন্ন, যে অনেক কোম্পানি আছে বাসা ভাড়া 50% দেয়, বা অনেক কোম্পানির ক্যাফেটেরিয়া প্ল্যান থাকে, চিপ রেটে খাওয়া দাওয়া দুপুরের। সো এক এক কোম্পানির পলিসি এক একটা। তো যাই হোক, আপনারা হয়তো বা জানতে পারছেন যে মাস্টার্স গ্রাজুয়েটদের এভারেজ স্যালারি 50 লাখ ইয়েন প্লাস মাইনাস, 45 লাখ ইয়েন প্লাস মাইনাস। তো আই থিঙ্ক এটা জাপানের জন্য খুব একটা খারাপ না। বছর শেষে দেখা যাবে 20 থেকে 25 লাখ ইয়েন ধরে রাখা পসিবল, যারা আর কি সেভিংস করতে পারে আর কি। আর যদি খরচের কথা বলেন, আপনি পুরোটাই খরচ করলেও তাও হবে না আর কি। তো এটা তখন খরচের অনেক জায়গা। সেটাই সেটাই, মানে খরচ করারও অনেক ধরনের জায়গায় আছে আর কি। তো যাই হোক, তো তুমি কি হ্যাপি তোমার এই জব পাওয়াতে? হ্যাঁ ভাই, হ্যাপি আমি। আচ্ছা, তো তোমার কি আর এখানে কি ধরো ধরো তুমি যে লেভেলের জব পাইছো বা তোমরা যে লেভেলের জব পাচ্ছ, এটা কি বাংলাদেশ থেকে একজন গ্রাজুয়েট কি এটা পাওয়া পসিবল? না, কারণ একটা রিকোয়ারমেন্টই থাকে যে জাপানিজ ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে। আমরা তো ফেসিলিটি বেশি পাইছি, কারণ হইতেছে আমরা যখন এক হইতেছে জাপানিজ ইউনিভার্সিটি থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করতেছি, তারপরে হইতেছে যে আমরা অলরেডি অনেকদিন ধরে জাপানে থাকি, জাপানের কালচার সম্পর্কে অনেক কিছু জানি, তারপরে জাপানের রুলস, তারপরে হইতেছে অনেক কিছু আমরা জাপান সম্পর্কে ভালো আইডিয়া আছে। আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের মানে আমাদের ইউনিভার্সিটি তারপর একটা ভালো রেপুটেশন আছে, রিকমেন্ডেশন দিলে রিকমেন্ডেশন মানে এটা একটা গুড ইউজফুল। সো আমার মানে জাপানের থেকে জব পাওয়াটা সহজ, কিন্তু বাহিরে থেকে জব নিয়ে জাপানে আসাটা অনেক কঠিন, ভালো লেভেলের জব গুলা। এমনিতে তাছাড়া হইতেছে যেমন ওয়ার্কিং ভিসা, অন্য ভিসা গুলাতে জব নিয়ে আসা যায়, কিন্তু ভালো ভালো কোম্পানিতে যেমন ইঞ্জিনিয়ার হিসেবে জব, তারপরে ভালো পোস্টে জব, এগুলা জাপান মানে থাকা ছাড়া অনেক কষ্ট, হার্ড। আর ইভেন ইভেন ওইগুলোর স্যালারি রেঞ্জও কম হয়, 30 লাখ ইয়েনের প্লাস মাইনাস হয়। আর 30 লাখ ইয়েন মানে কিন্তু 30 লাখ না, 5 লাখ তো কেটে নিয়ে যাবে। সো 25 লাখের ভিতর তো তোমার 20 লাখ তো তোমার কস্টিং আছে, লিভিং কস্ট, তোমার ফ্যামিলি নিয়ে যারা থাকে আর কি। সো অ্যাকচুয়ালি সেভিংস নেই। আর ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু মানে ধরো 20 লাখ যদি ফ্যামিলি নিয়ে থাকার পিছনেও খরচ হয়, বাকিটা কিন্তু একটা বিগ অ্যামাউন্টের টাকা থাকতেছে, তাই না? সো প্রায় 20 লাখ প্লাস ওটা থাকতেছে আর কি। আর আরেকটা কোয়েশ্চেন, যদিও তুমি তো এখনো ম্যারিড না, তো তোমার সাথে যারা ম্যারিড পারসন তারা কি তাদের ওয়াইফ বা তাদের হাজবেন্ড নিয়ে আসতে পারছে মাস্টার্স প্রোগ্রামে স্টাডি করার সময়? স্টাডি করার সময় ভাই অনেকেই মানে যারা অ্যাপ্লাই করছে সবাই পায় নাই, কয়েকজন পাইছে। আচ্ছা, তারা না পাওয়ার রিজন গুলো কি ছিল? তাদের বাচ্চা ছিল ছোট বা কি ধরনের? বাচ্চা রিজন ছিল ভাই, অনেকেই পাই নাই হইতেছে ভাই তাদের মানে অ্যাকাউন্টে টাকা কম, তারপরে হইতেছে যে মানে যতটুকু মানে পাউস ভিসার জন্য 1,50,000 অথবা 40,000 না আশপাশ যদি ইনকাম থাকে তাহলে ইজিলি দেয়া দেয়, কিন্তু 1,10,000 1,20,000 থাকলে মানে পাউস ভিসা দিতে চায় না, এটা মেইন রিজন। আচ্ছা, সো
আই থিঙ্ক হয়তো ডকুমেন্টস ঠিকভাবে সাবমিট করতে পারেনি। তো অ্যাকাউন্টে 4 থেকে 5 লাখ ইয়েন দেখিয়ে আর বাকি যে ইয়েটা আছে, আই মিন তোমার টাকা মানে ব্যালেন্স দেখাতে হয়, ওইটা সবাই দেখাতে পারে। মানে ইনকামের সোর্স দেখা যাচ্ছে স্কলারশিপ থেকে 50,000, পার্ট টাইম থেকে 1,20,000, সো এটা 1,60,000 to 80,000 এটা ইজিলি শো করা যায়। হ্যাঁ অনেক এটা অনেকে স্মার্টলি অ্যাপ্লাই করে না আর কি, এই জন্য আর কি প্রবলেমটা হয়। বাট মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে এটা ইজিলি মানে ওয়াইফ বা হাজবেন্ড নিয়ে আসা যায়। একটু স্মার্টলি থিঙ্ক করা লাগে, সবাই তো আর স্মার্টলি থিঙ্ক করতে পারে না। সেটাই। যাই হোক, তারপর তোমার আর আরেকটা ব্যাপার, আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল কমপ্লিট করার পর তারা কিন্তু এই লেভেলের জবগুলোতে কখনোই যেতে পারবে না। আইদার তার জাপানিজ ইউনিভার্সিটি ডিগ্রি বাধ্যতামূলক, কারণ ওই ইউনিভার্সিটির যে রিকমেন্ডেশন এটা পাবে না। সো এখানে আই থিঙ্ক অনলি ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে পড়াশোনা করার পর ল্যাঙ্গুয়েজ জানার পর এটা পসিবল না। অনেকেই এজেন্সিরা অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ করে দেয় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু করা যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে, শেখা লাগবে, বাট জাপানে শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনোই ভালো জব পাবে না, কখনোই না। কারণ ওই পর্যায়ে অ্যাপ্লাই করলে তার অ্যাপ্লিকেশনে অ্যাকসেপ্ট করে না, অ্যাপ্লাই করা যায় না ভাই, অ্যাপ্লাই করা যায় না, এটা হলো মেন ব্যাপার। তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই বিগ, আই মিন ইভেন আপনার দেখা যাচ্ছে যে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই যে ইউনিভার্সিটির অফার লেটার বা সিউই যখন আপনার ইয়াতে এম্বাসিতে অ্যাপ্লাই করা হয়, ওইটা কিন্তু রিজেক্ট করে না বললেই চলে। আনঅফিসিয়ালি আমরা জানি ওইটা মানে অলমোস্ট 100% ওইটা রেশিও আর কি। সো এটাও একটা বিগ ফ্যাসিলিটি আর কি। সো আপনাদের অডিয়েন্সদের থেকে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। শুভ, তোমার দিক থেকে ওভারঅল আদার্স কোনো অ্যাডভাইস আছে যে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে? আমার অ্যাডভাইস ভাই হচ্ছে মানে আসার আগে মাস্ট বি N5টা যাতে জাপানিজ বেসড ল্যাঙ্গুয়েজটা যাতে কমপ্লিট থাকে। আচ্ছা, অনেকেই আছে যে তোমার ধরো কম্পিউটার সায়েন্সের ভিতরে অনেকে আছে যে ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এটা নিয়ে পড়তে চায়, তো ওই ব্যাপারে তোমার সাজেশন কি? তারা কি ওই রিলেটেড ল্যাবে আসবে নাকি তোমার কোনোভাবে মানে কম্পিউটার সায়েন্সের যে কোনো একটা ল্যাবে এন্ট্রি করতেই পারলেই হলো? তোমার সাজেশন কি? ভাই সাবজেক্ট ম্যাটার না ভাই, কারণ প্রত্যেক ল্যাবেই অনেক কিছু কাজ হইতেছে, আমাদের ল্যাবে অনেক কাজ হয়, সিন্সি অনেক কিছু নিয়ে কাজ হইতেছে, অনেক কিছু আসার পরে সিন্সি মানে প্রফেসররা জিজ্ঞেস করে তুমি কি নিয়ে কাজ করতে চাও, তোমার ইন্টারেস্ট কি, তুমি কি নিয়ে আগাইতে চাও, ওইটা ম্যাটার না, আপনার সাবজেক্ট ম্যাটার না। এখানে আসার পর এমনিতেই যারা আসে একটা বইলা মানে একটা চিন্তা ভাবনা করে আসে আমি এটা নিয়ে কাজ করব, কিন্তু ল্যাবে আসার পরে আবার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সিচুয়েশন অনুযায়ী আমি এই কোয়েশ্চেন গুলো ফেস করছি যে ভাইয়া সাইবার সিকিউরিটিতে আমি করতে চাই, কিন্তু জাপানের যারা কেরিয়ার করবে, যেমন তোমাদের যে রিক্রুট করছে এজ আর&ডি ইঞ্জিনিয়ার হিসেবে, আর&ডি তো বিভিন্ন সেকশন আছে, এটা সাইবার সিকিউরিটি হতে পারে, নেটওয়ার্কিং এর হতে পারে, বা কোনো ডেভেলপমেন্টেরও হতে পারে। সো এটা কোম্পানি ডিসাইড করবে, মানে ট্রেনিং প্রোভাইড করে তারপর কোম্পানির হয়তোবা ওই সময় যে কাজে প্রয়োজন হয় হয়তোবা 2-3টা চয়েস দিতে পারে, তোমার হয়তোবা চয়েস লিস্ট নিতে পারে যে তুমি কোনটাতে ইয়ে করবে। বাট আমরা যা চাকরি পেয়েছি ভাই, এখন আমরা ব্লাইন্ড ভাই, কোন অফিসে কোন অফিসে চাকরি করবো আমরা এটাই জানি না। আমাদের কোন প্ল্যান্টে দিবে, এই প্ল্যান্টে দিবে না ওই প্ল্যান্টে দিবে, নাকি টয়োটা সিটি প্ল্যান্টে দিবে নাকি কারিয়ার প্ল্যান্টে দিবে, এটাই ভাই অনেক কনফিউজিং ভাই। মানে কোন স্টেপ নেওয়ার কোনো ওয়ে নাই। জয়েন করার 6 মাস পরে যখন ফাইনালাইজ হবে যে আমি এই সেকশনে আছি, এই গ্রুপে, তখন বোঝা যাবে, তাছাড়া ভাই কোনো ওয়ে নাই, কারণ বড় কোম্পানি হিসাব অন্যরকম। সো তোমার সাজেশনটা তো এরকম যে ইঞ্জিনিয়ারিং মানে সাবজেক্টের সাথে ম্যাচ করে যে কোনো একটা ল্যাবে আসতে পারলেই হলো, মানে ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ল্যাবে এন্ট্রি নিতে পারলেই হলো। আর এখানে ভাই বাংলাদেশের মানুষ যেটা খুঁজে সিএসসি কম্পিউটার সায়েন্স, কিন্তু জাপানে কম্পিউটার সায়েন্স বলতে কিছু নাই। হ্যাঁ, ওই তো ইঞ্জিনিয়ারিং এর অ্যাকচুয়ালি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা টেকনিক্যাল রিলেটেড কোনো একটা সাবজেক্ট আসতে পারলেই তার সামনে ব্রাইট ক্যারিয়ার। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ধরেন ল্যাঙ্গুয়েজ স্কুল বা আদার্স ভিসা থেকে যে তারা জব ভিসায় যায়,
তারা 1 ইয়ার অথবা 3 ইয়ার এরকম ভিসা পায়। বাট তোমরা যারা মানে বিগ কোম্পানিতে ঢুকবে তারা কিন্তু এট এ টাইম ফার্স্টেই 5 ইয়ার্স এর ভিসা দিয়ে দেয়, কারণ কোম্পানি স্টেবল, তারা জাপানের মানে টপ ক্যাটাগরির, সাপোজ টয়োটা, তোশিবা, হিটাচি, এগুলো টপ ক্যাটাগরির কোম্পানি। সো এগুলাতে যারা মাস্টার্স জাপানিজ ইউনিভার্সিটি মাস্টার্স গ্রাজুয়েট, তাদের ক্ষেত্রে কিন্তু ওই প্রথমেই 5 ইয়ার্স এর ভিসা দিয়ে দেয়। আপনি যখন নেক্সট মানে 5 ইয়ার্স এর পরে, আই মিন আফটার 3 ইয়ার্স হয়তো আপনি পিআর এর অ্যাপ্লাই করবেন। সো ওই 5 ইয়ার্সেই জাস্ট আপনার জব ভিসা থাকবে, এর পরের বার কিন্তু আপনার পিআর 100%। সো এরকমই হয়েছে যারা মানে ভিসা মানে সুজুকিতে আমাদের রিসেন্ট বড় ভাইরা জয়েন করছে সুজুকিতে, তারা ফার্স্টে 5 বছরই ভিসা পাইছে, সবাই 5 বছরে। সেটাই। তারপর সেম মানে আমাদের পরিচিত যারা আছে, হিটাচি, টয়োটা বলো, তোশিবা বলো, সবাই 5 ইয়ার্স ভিসা পাইছে। তো 5 ইয়ার্স পরে পিআর। সো এই ফেসিলিটিটা, আর জাপানিজ ইউনিভার্সিটি কিন্তু পিআর এর ক্ষেত্রে আপনি 20 পয়েন্ট এক্সট্রা পাবেন জাপানিজ ইউনিভার্সিটি ডিগ্রির জন্য, গভর্নমেন্ট ইউনিভার্সিটি ডিগ্রির জন্য। সো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এটা মানে তোমার 3 ইয়ার্স জব করার পর তোমার পিআর 100% এনশিওর করে দিচ্ছে। এটা কিন্তু সব থেকে বড় একটা অন্যরকম ফেসিলিটি আর কি। কারণ সবার দেখা যায় 5-10 পয়েন্টের জন্যই কম থাকে আর কি পিআর এর। তো জাপানিজ ইউনিভার্সিটির মানে গভর্নমেন্ট একটা ভালো ইউনিভার্সিটি ডিগ্রির জন্য 20 পয়েন্ট এক্সট্রা দিচ্ছে। তো এটা একটা বড় ফেসিলিটি। ওকে, হোপফুলি আপনারা অনেক কিছুই জানতে পারছেন। আর আরো যদি ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে ইনবক্সও করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা কমেন্টও করতে পারেন। সো কমেন্ট সেকশনে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি। সো থ্যাংক ইউ শুভ, তোমার টাইম দেওয়ার জন্য। হোপফুলি আরো ইনফরমেটিভ সেশনে তোমাকে ইনভাইট করার ট্রাই করব, আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এনিওয়ে, শুভ হয়তো বা পার্ট টাইম থেকে অনেক কষ্ট করে আসছো, তো এখন আমাদের টাইম দিছো, তো রিফ্রেশমেন্ট হোক। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনারও ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য। ওকে, থ্যাংক ইউ। Recording